তো আমরা সবাই জানি এটা যে আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে আমাদের দুটো টাস্ক লিখতে হয়, টাস্ক 1 and 2। আমরা জানি টাস্ক 2 এর ক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় এসে লিখতে হয়, রাইট? আর এসে এর কথা আমি আপনাদের লাস্ট ক্লাসে বলেছিলাম যে এই যে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদের যে আমাদের এই যে দেখছেন আপনারা কয়েক রকমের এসে আমাদের লিখতে হয়, রাইট? এর মধ্যে একটা হচ্ছে কি ওপিনিয়ন টাইপ, এটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো আপনাদেরকে লাস্ট ক্লাসে এরকম একটা প্রশ্ন দেখিয়েছিলাম, আপনাদের মনে পড়ে যারা আমার সাথে আছেন? Yes, sir. ওকে, ফাইন। তো আমার কথা ছিল এটা, আপনি এক্সাম হলে যখন এরকম একটা প্রশ্ন আপনি দেখবেন, আপনাকে একটা এসে লেখার জন্য কোয়েশ্চেন দেওয়া হবে, হোয়াট শুড বি ইউর স্টেপস, রাইট? হাউ শুড ইউ স্টার্ট রাইটিং? লেখা শুরু করবেন কি করে? এই জায়গাটাতে আমরা আমাদের আলোচনা শুরু করেছিলাম। তো আপনাদের আমি বলেছিলাম এটা যে যখনই আমরা এই অংশটা, এটাকে আমরা কি বলছিলাম? প্রম্পট। কি বলছিলাম এটাকে আমরা? প্রম্পট। তো আমাদের ফার্স্ট কাজ কি বলেন তো পাপড়ি? ফার্স্ট কাজ কি? প্রশ্ন দেখার পরে আমাদের ফার্স্ট কাজ কি? আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? নেট প্রবলেম করছে। ফাতিমা বলেন আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে প্রম্পট থেকে কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করব। এক্স্যাক্টলি, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা যখনই প্রশ্ন পাবো এই যে একটা প্রম্পট আমাকে দেয়া থাকবে, যেটা আমাকে ব্যাকগ্রাউন্ড বুঝতে হেল্প করবে। এই পুরো সিচুয়েশনটা, এসেটা কোন সিচুয়েশনকে কেন্দ্র করে হবে, এই পুরো সিচুয়েশনটা কোথায় বলা থাকবে, যে প্রম্পটটা দেয়া থাকবে এখানে বলা থাকবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা প্রম্পটটা পড়ে গুরুত্বপূর্ণ শব্দগুলোকে আমরা কি করে রাখবো? মার্ক করে রাখবো। এটা আমি কেন গুরুত্বপূর্ণ শব্দগুলোকে মার্ক করতে হবে এই ব্যাখ্যা আমি লাস্ট ক্লাসে দিয়েছি। আপনারা যারা মিস করেছেন লাস্ট ক্লাসটা, আপনারা ভিডিওটা দেখে নেবেন, রাইট? এই আলোচনা আমি গেলে আমার আজকের আলোচনা আমি শেষ করতে পারবো না। আচ্ছা, এরপরে আপনাদের বলেছিলাম এই যে এই জায়গাটা যেটাকে আমরা টাস্ক বলছি, এটা পড়ে আপনাকে ডিসাইড করতে হবে যে এটা কোন ধরনের এসে। শাকিল, মনে পড়ে এই কথাগুলো? Yes, sir. আচ্ছা, জাহিদুল ইসলাম বলছে সাউন্ড প্রবলেম। সাউন্ড প্রবলেম, আমার কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে আপনাদের? No, sir. ফাইন। তাহলে জাহিদ, মনে হয় আপনার জায়গা থেকে কোনো আপনার হেডফোনসে কোনো প্রবলেম হতে পারে। আচ্ছা, ফাইন, এটা আপনাদের আমি বলেছিলাম। ঠিক আছে, আপনি বুঝে গেলেন যে আপনার এসিটা কোন ধরনের, রাইট? এটা বুঝতে পারার পর আপনার কাজ কি? তখন আপনাকে বলেছে আপনাকে একটু প্ল্যানিং স্টেজে যেতে হবে, যে জায়গায় আপনি সিদ্ধান্ত নেবেন। বলেছিলাম যখনই আপনি প্রশ্নে অর দেখতে পাবেন, অর, ও আর, অর, এটা দেখতে পাওয়ার পরেই আমাদের সিদ্ধান্ত আমাদের একটা মনে চলে আসবে এটা কোন ধরনের এসে? ওপিনিয়ন টাইপের এসে, রাইট? অর দেখতে পেলেই আপনি যেমন অ্যাগ্রি অর ডিসএগ্রি, পজিটিভ অর নেগেটিভ, হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, এই অরটা পেলেই আপনি বুঝতে পারবেন আপনি সেটা কোন ধরনের ওপিনিয়ন বেসড, রাইট? ওপিনিয়ন টাইপ। তখনই আপনাকে সিদ্ধান্ত নিয়ে ফেলতে। আমি বলেছি আপনাদেরকে অর দেখা মাত্র আপনি যেকোনো একদিকে চলে যেতে হবে। হয়তো আপনাকে একমত হতে হবে, না হলে আপনাকে কি হতে হবে? দ্বিমত করতে হবে, এই তো? Yes, sir. এই জায়গায় ইন বিটুইন থাকতে আপনাদের নিষেধ করেছি। আইদার ইউ অ্যাগ্রি অর ডিসএগ্রি, ক্লিয়ার? এটা আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে বলেছিলাম। তো আপনার এই সিদ্ধান্তটা কেমন হবে আমি আপনাদের বলেছিলাম। অনেক সময় আমরা প্রশ্নটা পড়েই মনে হতে পারে যে আমি অ্যাগ্রি করলে হয়তো বা ভালো লিখবো, কারো মনে হতে পারে যে আমি ডিসএগ্রি করলে বরং ভালো লিখবো। এই ধারণা থেকে অনেকে আমরা কি করি, প্ল্যানিং না করে আমরা লিখতে শুরু করি। তখন বিপদ যেটা হয় যে আমি লিখতে শুরু করার পর একটু পরে গিয়ে আমার মনে হয় হায় রে আমি ভুল করে বসে আছি, লেখা শুরু করার পর আইডিয়া খুঁজে পাই না, ইনফরমেশন ব্রেনে আমার আসবে না। এই জন্য আমি বলেছিলাম যে লেখা শুরু করার আগে আপনি একটু প্ল্যানিং করেন, একটু আপনি ব্রেন স্টর্মিং করেন। সেখানে আপনি কি করবেন, যদি আপনি একমত হন, এগ্রি করেন, তাহলে যুক্তিগুলো কি হতে পারে আপনাকে বলেছে আমি একটু প্রশ্নের উপরে আপনি লিখে ফেলেন। ডিসএগ্রি করলে আপনার যুক্তিগুলো কি হতে পারে সেটাও আপনি কি করে ফেলবেন, একটু প্রশ্নের উপর আপনি লিখে ফেলেন। এবার যদি আপনি আপনার চোখের সামনে এগ্রি করলে কি পয়েন্টস গুলো হতে পারে, ডিসএগ্রি করলে কোন যুক্তিগুলো হতে পারে, এগুলো আপনার চোখের সামনে আছে। এবার এগুলোকে সামনে রেখে আপনি সিদ্ধান্ত যদি নেন যে আমি কি করব, একমত করব না দ্বিমত করব, ওই সিদ্ধান্তটা 100% সলিড হবে। এটা একটা বেনিফিট যদি আপনি একটু প্ল্যানিং করেন। আরেকটা বেনিফিট আপনাদের আমি বলেছিলাম যে আপনি লিখতে শুরু করার পরে লিখার মাঝখানে অল অন এ সাডেন আপনাকে লিখে স্টপ করে দিয়ে চিন্তা করতে হবে না যে আমি আসলে কি লিখবো, আইডিয়া খুঁজতে হবে না। আগে থেকে যদি আমি যুক্তিগুলো বের করে রাখতে পারি, পরে আমার কাজ শুধু কি লিখে যাওয়া। আমাকে বোঝাতে পারছি সবাইকে? Yes, sir.
এই জন্য অ্যাগ্রি ডিসএগ্রি এসে লেখার সময়, ওপিনিয়ন টাইপের এসে লেখার সময় লেখা শুরু করার আগে আমি আপনাদের বলি এটা যে অ্যাগ্রি করলে যুক্তিগুলো কি হতে পারে একটু নোট নিয়ে নেবেন, ডিসএগ্রি করলে যুক্তিগুলো কি হতে পারে একটু আপনি কি নোট নিয়ে নেবেন, এই তো? আচ্ছা ঠিক আছে, এতটুকু করার পরে আপনাদেরকে মনে হয় আমি এখানেই ছেড়ে দিয়েছিলাম, কি বলেন লাস্ট ক্লাসে? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। তো আজকে তাহলে আমরা এখান থেকে শুরু করব। ফর এক্সাম্পল আমরা পরীক্ষা হলে আমরা বুঝে গেছি এই যে আমাদের প্রশ্ন যে as mass communication and transport continue to grow, societies are becoming more and more alike, leading to a phenomenon known as globalization. যে এখানে কি বলছে আমাদেরকে, যেহেতু mass communication মানে গণহারে মানুষের কমিউনিকেশন এবং কি ট্রান্সপোর্ট অনেক ব্যাপক পরিমাণে এখন কি হচ্ছে, ট্রান্সপোর্ট অ্যাড হচ্ছে, মানে আমার কমিউনিকেট করার যে আমাদের মাধ্যম মিনস এটা অনেক বেশি কি হচ্ছে এখন গ্রো করছে। এতে করে আমাদের কি সোসাইটি গুলো অনেকাংশে দেখতে একই রকম হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এটাকে কি বলছি, গ্লোবালাইজেশনের দিকে চলে যাচ্ছে। এখন আমাদের মেইন কনসার্নটা কি, সাম পিপল বলছে, কিছু মানুষ বলছে এই গ্লোবালাইজেশনটা কি করতে পারে, ক্যান বি আ লস, a great loss, a total loss of what? Cultural identity. তো আমরা এর সাথে একমত না দ্বিমত? তো আমরা বলেছি যে একমত হলে আমরা কি এগ্রি যদি করি, এগ্রি করছি মানে কি আমরাও মনে করছি ঠিক আছে যে গ্লোবালাইজেশন বিষয়টা কালচারাল আইডেন্টিটির জন্য একটা কি খারাপ দিক, কি বলেন? Yes, sir. আচ্ছা, আর যদি দ্বিমত করি তারপরে আমরা বলতে চাচ্ছি যে গ্লোবালাইজেশন কালচারাল আইডেন্টিটির ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, এই তো? Yes, sir. আচ্ছা, আমাদের পয়েন্টস গুলো সামনে আছে। তো আমরা বলছিলাম যে যদি আমরা একমত হই, আমরা যদি মনে করি যে গ্লোবালাইজেশনটার কারণে কালচারাল আইডেন্টিটি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আমার পয়েন্টস কি কি হতে পারে? একটা আমরা বলেছিলাম যে আনসোশাল হয়ে যাবে মানুষ, ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাবে মানুষ, মানুষ অনেক বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাবে, মানুষ কি করবে না, ওই যে কমিউনিকেশন অনলাইনে কমিউনিকেট করবে অনেক বেশি, রাইট? ঠিক আছে, গ্লোবালাইজেশন হয়ে গেলে কি হবে, মানুষ বাইরের লোক। এখানে একটা পয়েন্ট আছে, আনসোশাল এবং ইন্ডিভিজুয়ালিস্টিক বলতে আমরা কি বোঝাচ্ছি বলেন তো? মানুষ যখন অনেক বেশি কি হয়ে যাবে, ওই যে অনলাইন কমিউনিকেটের দিকে চলে যাবে, অনেক বেশি কি ট্রান্সপোর্ট সুবিধা, মানুষ এখন কি করবে, অন্য দেশে পাড়ি দিবে, মানে নিজের সমাজের দিকে কনসেন্ট্রেট না করে সে এখন কি করবে, অন্য দিকে চলে যাবে, এই তো? Yes, sir. হ্যাঁ, ফাইন, ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলেছিলাম আমরা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, মানুষের মনে এটা হবে যখন দেখা যাবে মানুষ, এখন বাংলাদেশের মানুষ যদি আপনার কি দেশের বাহিরে যেতে পারে, তার মানে আপনার মনে হতে পারে যে আপনি ধরেন বাংলাদেশের মানুষ আপনার কি শ্রীলঙ্কাতে গেল, তো শ্রীলঙ্কাতে গিয়ে ওইখানকার কালচার তার কাছে মনে হতে পারে অনেক ভালো, তো নিজের কালচারকে চেয়ে অনেক বেশি কি ছোট মনে করতে পারে, কি বলেন? এটা আমরা বলেছি। এরপর বলেছি যখন ট্রান্সপোর্টেশনের প্রোগ্রেস হবে, ট্রান্সপোর্টেশন সেক্টরটা অনেক বেশি ডেভেলপ করবে, মানুষ অনেক বেশি যখন এক কালচারের মানুষ অন্য কালচারে যাবে, এক দেশের মানুষ অন্য দেশে যাবে, এতে করে মানুষের লাইফস্টাইলটা কি হয়ে যাবে, একটা হাইব্রিড হয়ে যাবে, মানুষ অনেক বেশি লাইফস্টাইল কেন্দ্রিক অনেক বেশি কি হয়ে যাবে, একটু হ্যাপাজার্ড হয়ে যাবে, একটু কনফিউজড হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, কি বলেন? বলেছিলাম কিনা এটা? Change হয়ে আর যাওয়ার এটা আরেকটা বলেছিলাম, মানুষের মধ্যে একটু আউটগোয়িং টেন্ডেন্সি Yes, অনেক sir. বেশি কি হয়ে যাবে, বেড়ে যাবে, ক্লিয়ার? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, sir. All of you can hear me? Yes, Yes, sir. sir. আচ্ছা, এখন বলেন, আরেকটা বলেছিলাম যদি আমরা মনে করি যে না এটা গ্লোবালাইজেশন কিসের জন্য ভালো না, মানে খারাপ না, কালচারের জন্য আলটিমেটলি কি না, খারাপ না, মানে আমরা যদি ডিসএগ্রি করি আমাদের স্টেটমেন্টের সাথে, তার মানে আমরা বলছি গ্লোবালাইজেশনটা কালচারের জন্য কি না, খারাপ না, এই তো? No impact. Yes, তো sir. সেক্ষেত্রে আমরা পয়েন্টস গুলো কি পেয়েছিলাম, যে ক্রস কালচারাল রিলেশনশিপ গ্রো করবে যদি এক সোসাইটির মানুষ, এক দেশের মানুষ আরেক দেশে ট্রাভেল করে, আবার বলছি কি কালচারাল টলারেন্স বাড়বে, এক দেশের মানুষ এক কালচারের মানুষ যখন অন্য কালচারে যাবে, তো একটা কালচারের প্রতি মানুষের সহিষ্ণুতা বাড়বে, এই তো? আবার বলেছে কি স্প্রেডিং অফ কালচারাল প্র্যাকটিস, এক কালচারের প্র্যাকটিস আরেক দেশে কি ছড়িয়ে পড়বে, এতে করে বোঝাতে পারছি? এখন বলেন আমরা কি একমতের দিকে যাব? তখন বলেছিলাম যে পয়েন্টস গুলো আপনার কাছে মনে হয় আপনি ভালো লিখতে পারবেন আপনি সেদিকে যাবেন। এখন বলেন আমরা কি একমত হব না দ্বিমত করব? Sir. দ্বিমত Hello, করলে people. maybe better হবে। বাপরি, আপনি একমত করবেন না দ্বিমত করবেন?
Disagree, sir. স্যার বুঝতে পারতেছি না। ফাতিমা কি বলে, একমত না দ্বিমত? স্যার একমত করলে মনে হয় না এগ্রি করছেন, তারপরে আপনি Better. বলতে চাচ্ছেন গ্লোবালাইজেশনের কারণে Agree. এই পুরো বিষয়টা কালচারাল আইডেন্টিটির জন্য কি একটা ক্ষতিকর, এই তো? Pick করবে। মানে একমত করছেন মানে তো এটা বলতে চাচ্ছেন sir. ইনডিরেক্টলি যে হ্যাঁ গ্লোবালাইজেশন একটা দেশের Yes, sir. কালচারের জন্য কি না ক্ষতিকর, এই তো? Yes, sir. আচ্ছা ফাইন। Yes, sir. তারপর পাপড়ি কি বলবেন? হ্যালো পাপড়ি, পাপড়ি মনে হয় শুনতে পাচ্ছেন আজকে আমাদেরকে। ঠিক আছে, পাপড়ি মনে হয় ডিভাইসে কোনো ইস্যু আছে। গোলাম রাব্বির মন্তব্য কি, একমত করবেন না দ্বিমত করবেন? স্যার দ্বিমত করব। মানে আপনি বলতে চাচ্ছেন এটা গ্লোবালাইজেশন, দ্বিমত করার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে গ্লোবালাইজেশনটা কালচারাল লসের জন্য দায়ী না, বরং কালচারের জন্য এটা ভালো দিক, এই তো? Yes, sir. ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা করি, এখন আপনারা কোন দিকে যাব? এখানে আমার ভিউয়ার্স যারা আছেন তারা যদি আমাদেরকে একটু হেল্প করেন যে আপনারা কি একমত বলবেন, আপনারা একমত হবেন? যে একমত হওয়া মানে কি, আপনি বলছেন যে গ্লোবালাইজেশনটা হচ্ছে কি কালচারের জন্য ক্ষতিকর, রাইট? এটার জন্য কালচার কি হবে, লস হবে, আর কালচারাল আইডেন্টিটি লস হবে। আর আপনি যদি দ্বিমত করেন তার মানে আপনি বলছেন না কালচারাল আইডেন্টিটি লস হবে না, তার মানে কি বরং এটা ভালো হবে। আপনাদের কি মতামত, আমার যারা ভিউয়ার্স আছেন আপনাদের একটু মতামত আশা করছি আমি, রাইট? ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন স্যার পাপড়ি। ল্যাঙ্গুয়েজটা কি কালচারের মধ্যে আসে? হুম, ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ কালচার, রাইট? হ্যাঁ, আসবে না কেন? তাহলে স্যার এই যে ডিসএগ্রিতে তো আমরা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজটাও অ্যাড করতে পারি। হ্যাঁ তা তো অবশ্যই। এই যে আমাদের সাথী রহমান দ্বিমত করছে, মোহাম্মদ কি শাহাবুদ্দিন আবার দ্বিমত করছে, তাহলে এক একজন কেউ একমত, কেউ হচ্ছে কি দ্বিমত। দ্বিমত। তাহলে আমরা সবার মতামতের আবার কেউ হচ্ছে একমত। ঠিক আছে, আমরা একটা কাজ করি, যেহেতু একমতের পাল্লা একটু মনে হয় বেশি ভারী মনে হচ্ছে, তাহলে আমরা আগে এগ্রি করি, সমস্যা না, আমরা আজকে এগ্রি করে লিখবো, আরেকটা ক্লাসে আমরা ডিসএগ্রি করে লিখবো, সমস্যা নাই তো? No, কি sir. বলেন? No problem. আচ্ছা, তো এক্সাম হলে আবার কি অবস্থা হবে? এক্সাম হলে তো আপনি একা থাকবেন, তাহলে অন্যের মতামত দিয়ে আপনার ইনফ্লুয়েন্সড হলে তো চলবে না। এক্সাম হলে আপনাকে কি করতে হবে, ওই যেটা বললাম, যখন ভালো আপনার কথা। সামনে দুই দিকেরই পয়েন্টস আছে, যেই পয়েন্টস গুলো আপনার কাছে মনে হয় আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন, আপনি সেদিকে যাবেন। কিন্তু আমাদের ডক্টর হালিবাবু এগ্রি করেছে, ফাইন। তো ঠিক আছে, তাহলে আমরা এগ্রির পক্ষে এটাকে লিখি, কি বলেন? Okay, sir. তাহলে আমরা কি করলাম, এখন এগ্রি করলাম, এই তো? এগ্রি করলাম মানে আমরা কি করলাম বলেন তো? এগ্রি করলাম মানে আমরা এটা বলছি, হ্যাঁ এটা আফটার অল এটা কি, এই যে গ্লোবালাইজেশন এটা কালচারাল আইডেন্টিটির জন্য, মানে এখন ট্রান্সপোর্ট বাড়ছে, ট্রান্সপোর্ট বাড়ার কারণে মানুষ কি কমিউনিকেশন সেক্টরটা অনেক গ্রো করছে, অনেক ফ্লারিশ হচ্ছে, এটা হচ্ছে আমার কালচারাল আইডেন্টিটির জন্য একটা খারাপ দিক, এই তো? Exactly. আচ্ছা, এবার বলেন, এবার আমরা যাব কোথায়, স্ট্রাকচারিং এর ক্ষেত্রে। কোথায় যাব? Structure. স্ট্রাকচারিংটা আমরা আমাদের প্ল্যানিং করলাম এবং আমাদের সিদ্ধান্ত আমরা একমত, ফর এক্সাম্পল, রাইট? আচ্ছা, এবার হচ্ছে এই ধরনের ওপিনিয়ন টাইপ এর ক্ষেত্রে আপনার প্যারাগ্রাফিং কিভাবে হবে? এবার আমরা একটা টাইটেল লিখি যে প্যারাগ্রাফিং। এবার আমার কাজ কি বলেন তো, প্যারাগ্রাফিং মানে এই ধরনের এসে যেখানে আপনি একমত হন অথবা দ্বিমত হন, দুই ক্ষেত্রে আমার প্যারাগ্রাফিং কিন্তু মোরলেস সেম। বোঝাতে পারছি আপনাদের সবাইকে আমি? হ্যালো পিপল, বোঝাতে পারলাম? Agree, Yes, disagree, sir. same হবে। তাহলে আমরা সবাই জানি একটা স্ট্যান্ডার্ড এসের স্ট্রাকচার কি, যে শুরুতে একটা কি থাকবে, ইন্ট্রো, Introduction. এটা থাকে, রাইট? কিন্তু মজার বিষয় হচ্ছে, আচ্ছা ফাতিমাকে এই প্রশ্ন করি, ধরেন আপনি ইন্ট্রোডাকশন লিখলেন, আপনি কখনো কি এমন করবেন বাংলা রচনার ক্ষেত্রে যেটা করতেন, সূচনা ভূমিকা লিখে রঙিন কলম দিয়ে লিখে এভাবে করে আন্ডারলাইন করে দিতেন, এটা করবেন কিনা? No, No, sir. হ্যাঁ হ্যাঁ, এরকম No, no. করে রঙিন কালি দিয়ে লিখে, মানে আমরা যে পয়েন্টস গুলোকে হাইলাইট করতাম বাংলায় যখন রচনা লিখে, আমি ইংলিশও করতাম, স্কুল এবং কলেজে যখন আমরা এসে লিখতাম, আমরা কি করতাম, ইন্ট্রোডাকশন লিখে একদম লাল নীল সবুজ কালি দিয়ে আন্ডারলাইন করতাম। এখানে এটা করবো কিনা? Underline করা হতো। No, sir. হ্যাঁ হ্যাঁ, এখানে এটা করবো না, এখানে জাস্ট শুধু প্যারাগুলো লিখে শাকিল যাবো। কি বলে, করবে কিনা শাকিল?
No, sir. No way. গোলাম রাব্বি মনে হয় করবে। গোলাম রাব্বি আপনি করবেন এভাবে একটা ইন্ট্রোডাকশন লিখে সার্কেল করে আন্ডারলাইন করে করবেন কিনা? ইয়েস স্যার। হাই 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 কি বলে গোলাম রাব্বি? আপনি আজকে মজা গোলাম দিচ্ছেন রাব্বি নাকি ভাই সব সত্যি বলছেন ডিসএগ্রিতেই করবেন? যাবে। উনি ডিসএগ্রির দিকে সবখানে। গোলাম রাব্বি আপনি সত্যি এটা করবেন যে ইন্ট্রোডাকশন লিখে অথবা কনক্লুশন লিখে লাল নীল সবুজ কালি দিয়ে মানে আন্ডারলাইন করে করবেন কিনা এটা? করলে কি হবে স্যার? না এটা এটা ভালো প্রশ্ন স্যার। আমি ঠিক আছে করব কি করব না মানে এটা কে বলে দিবে? এজন্য আমি বলি আপনি আইএলটিএস এর ক্ষেত্রে এই যে স্ট্রাকচারিং এর জায়গাটা মানে সিস্টেমটা, আইএলটিএস মানে কি ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং হোয়াট সিস্টেম, রাইট? এই শেষ যে এস এই সিস্টেমটা আপনাকে কে বলে দিবে? বলেন না আমাকে, কে বলে দিবে? কেমব্রিজ। কেমব্রিজ, রাইট? কেমব্রিজ আপনাকে স্ট্রাকচারিংটা ফরম্যাটিং কে শিখিয়ে দিবে? আপনাকে কেমব্রিজ শিখিয়ে দিবে। এখানে অন্য কারো মাস্টারি চলবে না, রাইট? তো আমি একটু পরে আপনাকে দেখাবো যে যতগুলো কেমব্রিজ এক্সামিনারদের লেখা যে স্যাম্পলস গুলো আছে কোথাও আপনি এমনটি পাবেন না যে ইন্ট্রোডাকশন লিখে একদম সুন্দর করে বিভিন্ন রকমের কালার ব্যবহার করে আন্ডারলাইন করে দিয়েছে, রাইট? তার মানে আমরা বোঝার স্বার্থে শুধু আপনাদেরকে এটা বলি যে আপনাকে একটা প্যারাগ্রাফ কি লিখতে হবে? বলেন না কি লিখতে হবে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন লিখবেন। আর সেটা কিন্তু কখনোই আপনি এই ইন্ট্রোডাকশন শব্দটা আপনাকে লিখতে হবে না। জাস্ট মাথায় রাখবেন একটা প্যারা হবে যে এই প্যারাটার ফাংশন কাজ হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে ইন্ট্রোডাক্টরি একটা প্যারা লিখবেন। বোঝাতে পারছি সবাইকে এবার? কিন্তু ইন্ট্রোডাকশন লিখলাম এর মানে এই না যে আপনি এটাকে লিখে একদম লাল নীল সবুজ কালো দিয়ে এটাকে আপনি মার্কিং করবেন, একদমই এটা করা যাবে না, রাইট? এটা সামনে আমি বলবো। তাহলে একটা যে কোনো স্ট্যান্ডার্ড এসে প্যারাগ্রাফিং করতে গেলে অবশ্যই আপনাকে একটা ইন্ট্রোডাক্টরি প্যারা রাখতে হবে। এরপর হচ্ছে কি body paragraph. বডি প্যারা রাখবেন। এরপর হচ্ছে কি আপনি একটা কনক্লুশন আপনি লিখবেন, এই তো? এটা আমরা সবাই জানি কিনা? Exactly. এখন মজার বিষয় হচ্ছে এইটা যে প্রথম পয়েন্টটা খুব ভালো করে, তাহলে আমাদের আজকে ক্লাসের টাইটেলটা কি? প্যারাগ্রাফিং, এই তো? যে ওপিনিয়ন টাইপের এসের ক্ষেত্রে আমার প্যারাগ্রাফিংটা কিভাবে হবে। আমি কি সবাইকে আজকে ক্লাসের টপিকটা বোঝাতে পারলাম? Yes, Yes, sir. sir. ফাতিমা ইয়েস স্যার। এবার আসেন, ফার্স্ট হচ্ছে আমরা একটা ইন্ট্রো লিখবো। এই নিয়ে কিন্তু কারো কোনো ডিবেট নাই যে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। এবার হচ্ছে বডি। প্রশ্ন হচ্ছে বডিতে আমার প্যারাগ্রাফ কয়টা হবে, নাকি এমন হবে পুরো বডিতে একটা প্যারাগ্রাফ? হতে পারে কিনা এটা পুরো বডিতে একটা প্যারাগ্রাফ? নো স্যার। হ্যাঁ, আপনি একটা ইন্ট্রোডাকশন লিখলেন আর পুরো বডি একটা, পুরো বডিতে একটা প্যারাগ্রাফ আর একটা কনক্লুশন, তারপরে 3টা প্যারাগ্রাফে আপনি আপনার লেখাটা এসেটা শেষ করে দিলেন। এটা হতে পারে কিনা? নো স্যার। হ্যাঁ, নো। এখানে ইস্যুটা হলো সাধারণত এই প্রশ্ন উত্তরটাই স্ট্রিক্টলি আইএলটিএস এটা আপনাকে ঠিকই বলবে যে ইন্ট্রোডাকশন থাকা দরকার, বডি থাকা দরকার এবং কনক্লুশন থাকা দরকার, মানে এই 3টা সেকশন এটা থাকা দরকার, এটা ঠিক আছে। কিন্তু বডিতে যে আমি কয়টা প্যারাগ্রাফ করব, বডিটা পুরোটাই কি একটা প্যারাগ্রাফ হবে নাকি বডির মধ্যে আমি আবার কি একের বেশি প্যারাগ্রাফ করব, এই প্রশ্ন উত্তরটা কিন্তু মানে এক বাক্যে দেওয়া খুব মুশকিল। বোঝাতে পারছে কিনা? তো আমি এভাবেই জন্য সেফ জোনে রেখে আপনাদের বলি আপনারা বডিতে একের বেশি প্যারাগ্রাফ করবেন। বোঝাতে পারছে কিনা? কারণ এটা কিসের ভিত্তিতে বলি? ওই যে আইএলটিএস এর আমি যতগুলো এক্সামিনারদের লেখা, যতগুলো আমি স্যাম্পল দেখলাম যেটা এক্সামিনার লিখেছে, ওখানে আমি বডি একটা প্যারাগ্রাফ এমনটি কিন্তু আমি দেখিনি। আমি বোঝাতে পারছি কিনা? একটু পরে আপনাদের দেখাবো আমি। তার মানে এক্সামিনারদের যে স্যাম্পল গুলো ওইখানে আপনি কখনো এটা দেখবেন না পুরো বডিটা কেবল একটা প্যারাগ্রাফ। কি বলেন ফাতিমা? তার মানে আমার এক্সামিনাররা কি করছে ওইটা হচ্ছে আমার দেখার বিষয়। এই জন্য বলি বডিতে আপনি মিনিমাম 2টো প্যারাগ্রাফ আর ম্যাক্সিমাম বলি আমরা কয়টা? 3টা প্যারাগ্রাফ আপনি লিখতে পারেন। কয়টা প্যারাগ্রাফ লিখতে পারেন বডিতে? Minimum 2টা আর maximum 3. আচ্ছা, এখানে অবশ্যই আপনাদেরকে এটা বলে দিব যে এই যে আপনার ইন্ট্রোডাকশন একটা প্যারাগ্রাফ, তারপরে বডিতে আপনি একের বেশি প্যারাগ্রাফ করলেন এবং কনক্লুশনটা একটা প্যারাগ্রাফ, এটা কিন্তু দেখে
মানে এটা দেখে যেন কেউ বুঝতে পারে যে আপনি ইন্ট্রোডাকশনটা আলাদা, বডিটা আলাদা এবং বডি প্যারাগ্রাফ গুলো আলাদা এবং কনক্লুশনটা আলাদা, এটা কিন্তু আপনাকে আপনার লেখা দেখে এক্সামিনার বুঝতে হবে। আমি কি বোঝাতে পারছি? Yes, sir. অথবা আপনার মানে কি এমন কোন যে লেখার প্যাটার্নটা যেন এমন না হয় যাতে করে আপনার লেখা দেখে প্যারাগ্রাফ গুলো আলাদা করা যাচ্ছে না। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? Yes, sir. স্যার একটা Fine. কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা যে কোনো প্যারাগ্রাফ যখন স্টার্ট করি তখন ফার্স্ট লাইনটা 1 ফিঙ্গার অথবা 2 ফিঙ্গার মানে গ্যাপ রেখে তারপর করি, এখানেও কি এটা করা যাবে? এটা একটা খুব ভালো প্রশ্ন, থ্যাংক ইউ ফাতেমা। সেটা হলো এই জায়গাটা যে আমি তাহলে যেহেতু আমরা বললাম প্যারাগ্রাফিং ক্ষেত্রে আমার প্যারাগ্রাফ গুলো আলাদা আলাদা হতে হবে, আমার ইন্ট্রোডাকশন দেখে যেন বোঝা যায় এটা ইন্ট্রোডাকশন, এরপরে বডি আলাদা আলাদা হতে, এটা দেখাবো কি করে? এটা অ্যালাইনমেন্ট, যেটাকে আমরা কি বলি অ্যালাইনমেন্ট। মানে আমার অ্যালাইনমেন্টটা তাহলে কিভাবে হবে? আপনি যেটা বলছেন যে আমরা লেখার সময় অনেক সময় যে প্রথম লাইনটা লেখার সময় কি করি, আমরা একটু ফাঁকা রেখে করি, এই তো? Yes, আমি sir. কি ফাতিমা আপনাকে বোঝাতে পারছি? এবার Yes, আসেন, sir. অ্যালাইনমেন্ট হচ্ছে কয়েক রকম, আমি একটু আপনাদের দেখাই। ধরেন এই যে একটা লেখা আপনাদের এখানে আমি নিয়ে আসলাম, রাইট? একটু ছোট করে দিই। এই যে লেখাটা আপনাদেরকে আমি অ্যালাইনমেন্টটা দেখাই যে কেমন হতে পারে অ্যালাইনমেন্টটা। আচ্ছা, ফর এক্সাম্পল আপনি চাইলে ফাতিমা যেটা বলছিল যে আমি স্যার যদি এমন করি যে প্রথম প্যারাগ্রাফে শুরুতে আমরা কি করি অনেক সময় এরকম করে একটা শব্দের স্পেস আমরা কি ফাঁকা রেখে যাই, এই তো? Yes, sir. আচ্ছা, তো আমরা কি এভাবে করে মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে আমি এক শব্দ পরিমাণ কি করব, আমরা জায়গা ফাঁকা রেখে যাব। এভাবে করে আমি বোঝাতে পারি যে এটা একটা নতুন প্যারাগ্রাফ, এই তো? Yes, sir. আচ্ছা, এটা এক ধরনের অ্যালাইনমেন্ট সিস্টেম। আরেকটা হচ্ছে আমি যেটা করব, ধরো এটা একটা আমার কি প্যারাগ্রাফ, এখান থেকে ধরো আমি আরেকটা নতুন, এই প্যারাগ্রাফটা শেষ, নতুন একটা প্যারাগ্রাফ শুরু করব। তখন আমরা কি করি, অনেকে এখানে একটা মানে ওই যে শব্দের শুরুতে লাইন, একদম লাইনের শুরুতে আমরা কোনো ফাঁকা রাখি না, কিন্তু একটা পুরো প্যারাগ্রাফের শেষে পুরো একটা কি লাইন আমরা ফাঁকা রেখে দিই, ঠিক আছে কিনা? তাহলে অ্যালাইনমেন্ট হয় দুই ভাবে। একটা হলো আমি যেটা করব সেটা হলো প্রত্যেকটা প্যারার প্রথম দিকে এক শব্দ পরিমাণ আমরা কি জায়গা খালি রাখবো, যেমন এটা একটা প্যারাগ্রাফ, আবার পরের প্যারাগ্রাফটা কিভাবে শুরু হবে একইভাবে এভাবে। আপনি দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes. আমি তখন আর একটু তুলে দিই, তাহলে আপনাদের পার্থক্যটা বুঝতে সুবিধা হবে একটু। হ্যাঁ, দেখতে পাচ্ছেন? এই যে একটা অ্যালাইনমেন্ট করলাম, এই একটা প্যারাগ্রাফ, প্রথম এটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের শুরুতে আমি এক শব্দ পরিমাণ এখানে জায়গা ফাঁকা রেখেছি, আবার এখান থেকে আরেকটা প্যারাগ্রাফ শুরু হলো, এখানেও কি করেছে আমি তার শুরুতে একটা করে কি একটা শব্দের জায়গা আমি ফাঁকা রেখেছি কিনা? Yes, sir. Yes, কিন্তু sir. এক্ষেত্রে কি আমি একটা প্যারাগ্রাফের পরে পুরো একটা লাইন কি আমি এখানে ফাঁকা রেখেছি এই জায়গাটাতে? রেখেছি এখানে? No, sir. নো। এই অ্যালাইনমেন্টটাকে বলি আমরা ব্রিটিশ অ্যালাইনমেন্ট। কোন অ্যালাইনমেন্ট? British. ব্রিটিশ ওয়ে। যে আপনি কি করবেন, প্রত্যেকটা প্যারাগ্রাফের শুরুতে একটা শব্দ পরিমাণ জায়গা আপনি ফাঁকা রাখবেন শুধু, আর এই ক্ষেত্রে আপনার একটা প্যারাগ্রাফের পরে পুরো একটা লাইন আপনার কি ফাঁকা না রাখা যাবে না, এক কথায় যাবে না। তা আপনি যদি ব্রিটিশের স্টাইলে অ্যালাইনমেন্ট করেন ফাতিমা, তাহলে আপনার কথা হচ্ছে আপনি প্রত্যেকটা প্যারার শুরুতে কি করবেন, একটা করে শব্দের লেখার জায়গা আপনি ফাঁকা রেখে শুরু করবেন। এক্ষেত্রে এই প্যারাগ্রাফের পরে আপনাকে এভাবে করে স্পেস না রাখলেও চলবে, মানে রাখা যাবে না। বুঝতে পারছি কিনা? যদি রেখে রাখা হয় বা ভুলক্রমে রেখে ফেললাম, সেটা কি ভুল তখন হবে? এটা মিক্সড হয়ে যাবে। কেন মিক্সড হয়ে যাবে আমি বুঝাই। আচ্ছা। তাহলে আমরা ব্রিটিশ আগে এটা খেয়াল করেন, ব্রিটিশ অ্যালাইনমেন্ট মানে হচ্ছে প্রত্যেকটা প্যারা শুরুতে এক শব্দ পরিমাণ জায়গা আমি ফাঁকা রেখে শুরু করব, কিন্তু প্রত্যেকটা প্যারার পরে পুরো একটা লাইন আমি ফাঁকা রাখবো না। এটা হচ্ছে কাদের সিস্টেম? British system. British system. আমেরিকানদেরটা কি, তারা আবার এইভাবে অ্যালাইনমেন্ট করে যে লাইনের শুরুতে আপনার কি থাকবে না, শব্দ পরে ফাঁকা থাকবে না, এখানেও কি ফাঁকা থাকবে না, বরং সেখানে কি হবে একদম পুরো প্যারাগ্রাফের পরে আপনার কি একটা পুরা লাইন আপনাকে ছেড়ে যেতে হবে। Yes, sir. পার্থক্যটা কি বুঝতে পেরেছেন আপনারা? Yes, sir. Yes, sir. আপনি পার্থক্য বুঝতে পেরেছেন ব্রিটিশ sir. এন্ড আমেরিকান অ্যালাইনমেন্টের মধ্যে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে আপনি যে কোনো একটাতে যাবেন, হয়তো আপনি এটা করতে পারেন যে আপনি প্রথম প্যারাগ্রাফ শেষ একটা লাইন ফাঁকা রেখে দিলেন, এরপর কি আরেকটা প্যারাগ্রাফ শুরু করলেন, তার মানে প্রত্যেকটা প্যারাগ্রাফের পর একটা করে লাইন ছেড়ে গেলেন আপনি, এই তো? এটা কাদের সিস্টেম বলেন? Yes, sir.
আমেরিকান সিস্টেম। আমেরিকানদের। আর ব্রিটিশটা হলো কি, তারা প্রত্যেকটা ফেরার পর এরকম করে কি লাইন ফাঁকা রাখবে না, বরং তারা কি করবে, প্রত্যেকটা ফেরার শুরুতে একটা করে শব্দের কি জায়গা তারা কি করবে, এভাবে করে একটা শব্দ লেখার জায়গাকে তারা কি করে দিবে, এভাবে করে ছেড়ে দিবে। তাহলেই বোঝা যাবে যে এতটুকু ফাঁকা এতটুকু ফাঁকা, এটা থেকে বোঝা যাবে কি এটা একটা আলাদা প্যারাগ্রাফ এবং এটা আরেকটা আলাদা প্যারাগ্রাফ। এই তো এখন বিষয় তো হচ্ছে এটা, কেউ যদি এটা করে সে দুটোই করলো, সে এক শুরুতে একটা কি করলো শব্দের জায়গাও ফাঁকা রাখলো, আবার প্রত্যেকটা প্যারাগ্রাফ পরে আরেকটা লাইনও সে ফাঁকা রাখলো, তাহলে এটা আমরা ডিসকারেজ করি। এটা আমরা কি করব, Discourage. কারণ আপনি মিক্সড করে ফেললেন, আপনি দুটোই করলেন, তাহলে কোনটা আলটিমেটলি হলো, এটা আমরা ডিসকারেজ করি, এটা না করাটাই আপনার জন্য ভালো। এবার যদি আপনি আমাকে এটা প্রশ্ন করেন যে স্যার তাহলে আমরা আইএলটিএস এর ক্ষেত্রে কোনটা করব, হতে পারে কিনা প্রশ্ন? Yes, sir. আমি সবসময় আপনাদের বলি আপনারা ব্রিটিশটা করেন, এই জন্য বলি না ব্রিটিশটা করতে যে আইএলটিএস তো কেমব্রিজ ইউনিভার্সিটির একটা প্রোডাক্ট, কেমব্রিজ যেহেতু ব্রিটেনে, তাহলে সেই হিসাবে আমাকে কি করতে হবে, ব্রিটিশটাই করা দরকার। ঠিক আছে, এই যুক্তি ছাড়াও আমি আপনাদের যেটা যুক্তি দিব সেটা হলো, যেহেতু আইএলটিএস এর ক্ষেত্রে আমাদের যে যে একটা পাতা দিবে দুটো সাইড থাকবে, রাইট, আমরা ডিসকারেজ করি যে এক্সট্রা শীটে না যাওয়ার জন্য, এই তো সেক্ষেত্রে আপনি যদি আমেরিকানটা করতে যান তাহলে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে একটা করে লাইন আপনাকে ছেড়ে যেতে হচ্ছে কিনা, হ্যাঁ ফাতিমা, ছেড়ে যেতে হচ্ছে কিনা? এভাবে করে প্রত্যেকটা প্যারাগ্রাফের পরে যদি একটা করে লাইন ছেড়ে যান, আপনার যদি 5টা প্যারাগ্রাফ লিখেন সেখানে 4টা লাইন আপনাকে ছেড়ে যেতে হবে কিনা? তাহলে দেখা যাবে ওই যে আপনাকে একটা পাতা দিবে দুটো সাইড, দেখা যাবে পরে এটার মধ্যে আপনার ওই যে শব্দগুলো আপনার জায়গা হচ্ছে না, আপনাকে বাধ্য হতে হবে কিসের জন্য, আরেকটা এক্সট্রা শীট নেয়ার জন্য। বোঝাতে পারছি আপনাদেরকে? আমি কি আপনাদের প্রশ্ন উত্তর দিতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ, Yes, sir. তবে তাহলে এখন আপনারা কোন অ্যালাইনমেন্টে Yes, sir. যাবেন? আমি আপনাদের পরামর্শ দিব যে আপনারা যান হচ্ছে কিসে, ব্রিটিশ। হ্যাঁ ব্রিটিশ অ্যালাইনমেন্টটা আপনারা ফলো করেন, এটা আপনার জন্য কি সেফ, রাইট? এটা আপনার মানে স্পেশাল আইএলটিএস, এটা এমন না যে লাইফের অন্য কোনো ক্ষেত্রে আপনি আমেরিকান করতে পারেন, করেন, আপনি দুটোই করেন, কিন্তু আমি আইএলটিএস এর ক্ষেত্রে আপনাদের কি বলবো যে আপনারা কিসে যাবেন, ব্রিটিশ অ্যালাইনমেন্টটাই করেন। এই পয়েন্ট ক্লিয়ার কিনা? Yes, sir. আচ্ছা, তাহলে একটা আমাদের ইন্ট্রোডাকশন থাকলো, এরপরে কি বডিতে আমরা কয়টা প্যারাগ্রাফ লিখবো, মিনিমাম দুইটা অথবা দুইটা আর তিনটা। ম্যাক্সিমাম কয়টা, 3টা। তিনটা। এবার স্যার, হ্যাঁ বলেন। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, রেফিউটটা দেওয়া কি জরুরি নাকি না দিলেও চলবে? এই প্রশ্নে আমি একটু পরেই যেতাম, সেটা আমরা আগে যাই। তো এখন এই যে বডিতে যে আপনাদের বললাম কয়টা প্যারাগ্রাফ, 2টা অথবা 3টা, তাহলে এই প্যারাগ্রাফ গুলোতে আপনি কি করবেন, এই তো। আচ্ছা, এবার আসেন বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1 এ আমরা বলি যে আপনার ফার্স্ট লজিক কি দিবেন আপনি এখানে, ফার্স্ট লজিক। আপনার প্রথম যুক্তিটা, আপনার ফার্স্ট লজিকটা আপনি এটা দিবেন, ক্লিয়ার? আচ্ছা, মানে আপনি এগ্রি করলে এগ্রির প্রথম যুক্তিটা কোথায়, বডির ফার্স্ট প্যারাগ্রাফে আপনি এটাকে এক্সপ্লেইন করবেন, এই তো। আর ডিসএগ্রি করলে ডিসএগ্রির প্রথমটা আপনি কোথায় লিখবেন, বডির ফার্স্ট প্যারাগ্রাফে আপনি এটা এক্সপ্লেইন করবেন। বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. আচ্ছা, এবার হচ্ছে বডি প্যারাগ্রাফ 2, এখানে আপনি কি করবেন, আপনি আপনার ওই যে এগ্রি করেন অথবা ডিসএগ্রি করেন তার সেকেন্ড যুক্তিটা আপনি এখানে দিবেন। কি দিবেন এখানে, আপনার সেকেন্ড লজিক। সেকেন্ড লজিকটা আপনি এখানে দিবেন, এই তো। তা আপনি চাইলে এভাবে করে আপনার যে দুটো যুক্তি আপনি দিয়ে দিলেন, কিভাবে যুক্তিগুলো দিলেন প্যারাগ্রাফে একটু আমি তুলে দিই। হ্যাঁ, কিভাবে যুক্তিগুলো দিলেন, আপনি প্রথমে একটা ইন্ট্রো লিখলেন, এটা হচ্ছে আমাদের টাইটেল, প্যারাগ্রাফিংটা আমি সরি হ্যাঁ প্যারাগ্রাফিংটা হচ্ছে এখন আমাদের মেইন টাইটেল। কিভাবে আমরা এগ্রি ডিসএগ্রি ওপিনিয়ন এসিগুলোর ক্ষেত্রে প্যারাগ্রাফিং করব এটাই আমরা শিখছি, এই তো। আচ্ছা, এবার খেয়াল করেন, তা আপনি ইন্ট্রোডাকশনটা লিখলেন, বডিতে দুটো প্যারাগ্রাফ লিখে প্রথম প্যারাগ্রাফে আপনি আপনার এগ্রি করেন, আপনি ডিসএগ্রি করেন, যেটাই আপনার পজিশন হোক তার প্রথম যুক্তিটা দিলেন, আর সেকেন্ড প্যারাগ্রাফে আপনি কি সেকেন্ড যুক্তিটাকে নিয়ে লিখলেন, এই তো। আপনি চাইলে এখানেই থেমে যেতে পারেন, এরপরে কনক্লুশন, 4টা প্যারাগ্রাফে আপনার লেখা শেষ হতে পারে, পারে কিনা বলেন তো? Yes, sir. হতে পারে। হতে পারে। আবার আপনি চাইলে এটা করতে পারেন যে আরেকটা বডি, আপনি 3 নাম্বার প্যারাগ্রাফে আপনি গেলেন, 3 নাম্বার বডি প্যারাগ্রাফে গিয়ে আরো একটা যুক্তি দিয়ে দিলেন, থার্ড যুক্তি, হতে পারে কিনা?
Yes, sir. মানে আপনি তাহলে আপনি সব মিলে কয়টা যুক্তি দিলেন? তিনটা আপনার কি যুক্তি তিনটা। দিলেন, হতে পারে, ঠিক আছে কিনা? আপনি আপনার পক্ষে কয়টা যুক্তি দিলেন? তিনটা যুক্তি দিয়ে দিলেন। আপনার পক্ষটা এগ্রির দিকে হোক অথবা কিসের দিকে হোক, Disagree যেদিকে দিকে আপনি হোক। আছেন, আপনি আপনার পক্ষে তিনটা যুক্তি তিনটা বডি প্যারাগ্রাফে আপনি দিয়ে দিলেন। হতে পারে কিনা এটা? Yes, sir. হতে Yes, পারে। sir. এবার আমি যেটা বলি যে তাহলে আপনি যেহেতু সবগুলো ঢালাও ভাবে আপনি আপনার পক্ষে এভাবে করে না বলে আরেকটা স্টাইল আমি আপনাদেরকে প্রপোজ করেছিলাম, সেটা হলো এইটা যে আপনি বডির প্রথম দুটো প্যারাগ্রাফে নিজের পক্ষে আপনি কি দুটো যুক্তি আপনি কি দিয়ে যান। প্রথম প্যারাগ্রাফে কি আপনার প্রথম যুক্তি, সেকেন্ড প্যারাগ্রাফে আপনার দ্বিতীয় যুক্তি, আর থার্ড প্যারাগ্রাফে এসে আপনাদেরকে আমি কি বলি, রেফিউট করতে বলি। Refute কারণ cause. এই পয়েন্টটা নিয়ে হচ্ছে পাপড়ির প্রশ্ন, স্যার রেফিউট করাটা জরুরি কিনা। পাপড়ি, আমি কি আপনার পয়েন্টে আসতে পেরেছি? Yes, sir. আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে এটা ফরজ না। রেফিউটটা করলে আপনার স্কোর বাড়বে, বা একদম এটা আইএলটিএস আপনাকে বলে দেয় না যে আপনার রেফিউট করতেই হবে, কিন্তু আমরা বলেছি কি রেফিউট যদি আপনি করতে পারেন এতে করে আপনার লেখাটা অনেক বেশি কনভিন্সিং হবে, না আপনার পজিশনটা অনেক বেশি আপনি সুন্দরভাবে এক্সামিনারকে কনভিন্স করতে পারবেন। এতে করে আপনার ওই যে টাস্ক রেসপন্সের যে একটা মার্কিং ক্রাইটেরিয়ান আছে ওটার আন্ডারে আপনার স্কোরটা বাড়বে। এটা ছিল আমাদের যুক্তি। এখন কেউ যদি রেফিউট প্যারাগ্রাফটা কিভাবে লিখতে হয় এটা পারে না, তাকে তো আর জোর করে লাভ নাই। দেখুন আমাদের অনেক ক্যান্ডিডেটস আছে যে তার স্যার আমার রাইটিং এ কোন রকম 6 হলে আমার চলবে, আছে না? অনেকে আছে কিনা? Yes, sir. Yes, sir. আরে যার 6 হলেই চলবে কোন রকম, তা সে ওই যে প্রথম প্যারাগ্রাফে প্রথম যুক্তিটা, সেকেন্ড প্যারাগ্রাফের দ্বিতীয় যুক্তি দিয়ে সে মোটামুটি কনক্লুশন লিখে শেষ করে আসতে পারলেই তার জন্য কি শেষ, ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা, এতটুকু সে খুশি। এখন আপনি যদি চিন্তা করেন পাপড়ি যে স্যার আমার তো 7 মিনিমাম লাগবে রাইটিং এ, 7.5 বলে আমি একটু খুশি হব, রাইট? ফাতিমা বলবে স্যার আমার 8 না হলে কেমন হয়, আমি ইংলিশ পড়ি, ইংলিশ গ্রাজুয়েট, আমি কেমন হবে? এখন আপনারা যারা এটা বলবেন 7.5 লাগবে, 7 লাগবে, 8 লাগবে, দেন ইউ হ্যাভ টু গো ফর এক্সট্রা মাইল। তাহলে আপনি তো মানে ইউ আর এক্সপেক্টিং সামথিং এক্সট্রা অর্ডিনারি এন্ড প্ল্যানিং ফর দ্য অর্ডিনারি স্ট্রাকচার, এটা তো ভালো শোনাবে না। ভালো শোনাবে কিনা? No, আপনার sir. টার্গেট আপনি চাচ্ছেন একটা ভালো ব্যান্ড স্কোর 7.5 and 7 ইন রাইটিং, আপনি একটু ভিন্ন ধাঁচে লিখবেন না, এটা তো মানা যায় না। আপনি কি বলবেন? Yes, sir. ভালো কিছু পেতে হলে তো স্যার একটু ভালো কিছু লিখতেই হবে। এই জন্য আমি আপনাদের বলেছি রেফিউট, এখানে ঝামেলা কি জানেন, অনেকে রেফিউট প্যারাগ্রাফে রেফিউট কথার মানে কি এটা বুঝতে পারে না, এই জন্য কিন্তু এটা দিব কি দিব না এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু অনেক বেশি ভোগে। রেফিউট মানে কি, আমি এটা একটু বুঝিয়ে বলি আপনাদের। রেফিউট করা মানে হলো আমি তো যেকোনো একটা পক্ষ নিলাম, হতে পারে সেটা আমার একমত এগ্রি করেছি প্রশ্নের স্টেটমেন্টের সাথে, হতে পারে আমি কি ডিসএগ্রি করেছি, বোঝাতে পারছি কিনা? রেফিউটে আমরা যেটা করি, আমার যেটা পক্ষ, ধরেন আমরা এই ক্ষেত্রে কি করেছিলাম, এই যে আমাদের যে এসেটা আজকের যে ম্যাস কমিউনিকেশন এন্ড কি ট্রান্সপোর্ট সেক্টরের ডেভেলপমেন্ট হচ্ছে, গ্লোবালাইজেশন হচ্ছে, যার কারণে কালচারের আইডেন্টিটি একটু কি লস হতে পারে, এটাই তো আমার প্রশ্ন। এখন ধরেন আমি এর সাথে একমত করলাম, আমিও তাই মনে করি যে এভাবে ম্যাস কমিউনিকেশনে যদি ডেভেলপ হয়, তাহলে গ্লোবালাইজেশন যদি একদম একদম এক্সপ্যান্ড করে, এতে করে আমার কালচারের জন্য এটা কি একটা হুমকি। আমি ধরেন এর সাথে একমত করলাম, আমিও তাই ভাবছি। তাহলে বলেন আমি তাহলে এই পক্ষে আমি কি করব? আমার যে পক্ষ সেই পক্ষে এখানে আমি প্রথম যুক্তি দিলাম, কেন আমি মনে করি কি গ্লোবালাইজেশন আমার কালচারের জন্য ক্ষতিকর, সেকেন্ড যুক্তি আমি এখানে দিলাম। থার্ডে এসে আমি যেটা করব যে আমার এই পয়েন্টের আমি বলছি যে গ্লোবালাইজেশন কালচারের জন্য ক্ষতিকর, কিন্তু গোলাম রাব্বি তো একটু আগে বলল না স্যার এটা তো, ও ডিসএগ্রি করেও সে কি বলেছে, না স্যার এটা ভালো, গ্লোবালাইজেশন কালচারের জন্য কি ভালো, ভালো। কি বলেন? তো এরকম একটা আরেকটা অপোনেন্ট টিম তো আছে, আপনার ভিউ তার সাথে একটা কি কন্ট্রাডিক্টরি অপোজিট একটা ভিউ তো আছে। তো আমি যেটা রেফিউটে আপনাদের করতে বলেছি, ওই যে যারা বিতর্ক করে বিতর্কীদের মতো, যে আপনার বিপক্ষ যে পয়েন্টটা সেটাকে একটু ভুল প্রমাণ করার চেষ্টা করা, সেটাকে ওই যুক্তিগুলোকে খণ্ডন করতে পারা, আলটিমেটলি এটা আপনার পক্ষেই কাজ করবে। বুঝতে পারছে কিনা? Yes. Yes, sir. তো এটার মানে কি, এই যে বলেছিলাম এখানে আমি বললাম যে কেন এটা ক্ষতিকর, প্রথম যুক্তি,
কেন গ্লোবালাইজেশন কালচার জন্য ক্ষতিকর, তৃতীয় যুক্তি। এখানে এসে বলবো যে অনেকে হয়তো বা মনে করছে যে গ্লোবালাইজেশন হলে কালচারাল কি রিলেশনশিপ ভালো হবে, পরে আমি এটাকে বলবো আসলে কথা সত্যি না। যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে আমরা যাই দেখবো যে কি এটা কালচার তো মানুষ শেয়ার করছে না, বরং কালচারাল ইস্যু নিয়ে মানুষ রেসিজম প্র্যাকটিস করছে, একজনকে আরেকজনে আন্ডারস্টিমেট করছে। এভাবে করে আমরা ওই যে একটা সম্ভাবনা বিপক্ষ দল উপস্থাপন করতে পারে যে গ্লোবালাইজেশন কালচারের জন্য ভালো, সেটাকেই আমি ভুল প্রমাণ করব। তো ওই পয়েন্টটাকে ভুল প্রমাণ করলে আলটিমেটলি তার বেনিফিটটা কে পাবে বলেন তো? নিজেই পাবো। আপনার যেটা অবস্থান সেটাই তো পাবে, মানে আপনার অবস্থানটাই তো উপরের দিকে উঠবে। মানে আপনার কম্পিটিটরকে নিচের দিকে নামানো এর মানে কি ইনডিরেক্টলি আপনি উপরের দিকে উঠা, কি বলেন? ইয়েস স্যার। এই জন্য আমি বলি যদি একটা ভালো ব্যান্ড স্কোর আপনার মানে এক্সপেকটেশনে থাকে যে আমি 7+ তুলতে চাই, তাহলে আমি বলবো অ্যাগ্রি ডিসএগ্রি এর ক্ষেত্রে রেফিউট প্যারাগ্রাফটাকে রাখার জন্য। আপনাদেরকে আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। এরপরে যখন আমি আপনাদেরকে একদম ফার্স্ট প্যারাগ্রাফ গুলো কি করে লিখছি, রেফিউট কিভাবে করছি, এটা যখন আপনাদেরকে আমি দেখাবো, একদম লিখে দেখাবো, তখন দেখা যাবে আপনার কাছে এটা কোনো বিগ ডিল না, এটা আপনি পারবেন। ইনশাআল্লাহ। আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি পারবো, সহজ করতে পারা যাবে, তো ওটা না করে কেন আমি আমার ব্যান্ড স্কোরটা আমি নিচে নামাবো? একটা সুযোগ যদি থাকে কোনো একটা কিছু করে যদি ব্যান্ড স্কোর বাড়ানো যায়, এটা আমি নিব না কেন? কি বলেন? শিওর স্যার। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই জন্য আমি অ্যাগ্রি ডিসএগ্রি এর ক্ষেত্রে তাহলে আপনাদের প্যারাগ্রাফিংটা কিভাবে হতে পারে? একটা ইন্ট্রোডাকশন লিখলেন, এরপরে বডিতে দুটো কি নিজের পক্ষে একদম যুক্তি দিয়ে দিলেন, আর এখানে এসে আপনার বিপক্ষ দলকে একটু পচালেন, তাদেরকে ভুল প্রমাণ করলেন, এবার কনক্লুশনে চলে গেলেন। তো এক্ষেত্রে একটা পয়েন্ট আপনারা আমাকে বলতে পারতেন হয়তো বা অনেকেই যে স্যার আমি একটা কাজ করি। কি কাজ? যেহেতু এই দুটো প্যারাগ্রাফ, বডির প্রথম দুটো প্যারাগ্রাফ আমি যে পক্ষে কথা বলছি সেই পক্ষ নিয়েই লিখবো, তাহলে এখানে দুটো প্যারাগ্রাফ না করে এটাকে মিলে একটা করে ফেলি। আমার নিজের দিকে দুটো যুক্তিকে আলাদা করে দুটো প্যারাগ্রাফে না দিয়ে দুটোকে একটা প্যারাগ্রাফে দিয়ে দিই, আরেকটাতে আমি রেফিউট করি। এটা হতে পারে কিনা? এই প্রশ্ন আপনারা চাইলে কিন্তু আমাকে করতে পারতেন। মাথায় আসে না স্যার। শাকিল, পাপড়ি, ফাতিমা, গোলাম রাব্বি, এই প্রশ্ন করতে পারতেন কিনা আপনারা আমাকে? জি স্যার, এটা জানার দরকার আছে স্যার। হ্যাঁ, যেহেতু এই দুটো প্যারাগ্রাফে একই কাজ করছি, নিজের পক্ষে আমি ঢোল পেটাচ্ছি, তো নিজের পক্ষে ঢোল আমি একসাথে পেটাই ফেলি না, আলাদা করে দুই প্যারাগ্রাফে কেন পেটাবো? হতে পারে কিনা এই প্রশ্নটা? ইয়েস স্যার, হতে পারে। আপনারা তো প্রশ্ন করেন না। গোলাম রাব্বি কই, আপনি আছেন? স্যার। হুম, ইয়েস স্যার। বলেন না এটা হতে পারে কিনা? ডেফিনেটলি স্যার। হ্যাঁ, আপনি করবেন কিনা এটা? স্যার করা যেতেই পারে, এটা যেহেতু আমরা মতামত একটা, আমারই মতামত, আমি একটাতে লিখতে পারি দুইটা অপশনে। দুইটা যেহেতু একই ধাঁচের কথাবার্তা, তো দুটোকে আলাদা করে লেখা কি দরকার? একটা প্যারাগ্রাফে লিখে ফেলেন, হতে পারে কিনা? লেখা যায় স্যার, চাইলে আমরা আলাদা করেও লিখতে পারি। আলাদা করেও পারি, একসাথেও লিখতে পারি, পারি কিনা? ইয়েস স্যার। কিন্তু আমি যদি একটু আপনার সাথে উইথ ডিউ রেসপেক্ট দ্বিমত করি, আপনি আমাকে কি বলবেন? আমার আপনার কাছ থেকে তো শিখবো। আমার দ্বিমতের ভিত্তিটা কোথায় জানেন? ওই যে টাস্ক রেসপন্স, মনে আছে একটা কথা যে প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা ক্লিয়ার সেন্ট্রাল পয়েন্ট থাকতে হবে। এখন আপনি যদি দুটো প্যারাগ্রাফ, দুটো যুক্তিকে একই প্যারাগ্রাফে লিখে নিয়ে আসেন, তাহলে তো একটা প্যারাগ্রাফে দুটো ইস্যু আলোচনা হয়ে গেল। একটা মেইন পয়েন্ট যে ধরে রাখার কথা সেটা তো ধরে রাখা গেল না। বুঝতে পারছি কিনা? স্যার এই ক্ষেত্রে কি দুটো সেন্ট্রাল মেইন পয়েন্ট আসতেছে যদি আমি একটা প্যারাগ্রাফে এটা করি? হ্যাঁ বলেন আবার শাকিল, কি বলছিলেন? স্যার বললাম যে আপনি যে বললেন ক্লিয়ার সেন্ট্রাল মেইন পয়েন্টটা আনার জন্য আর কি একটা প্যারাগ্রাফে, তো সেই ক্ষেত্রে আমি যদি দুইটা ইয়াতে প্যারাগ্রাফে আমার হচ্ছে আপনার একটা আনি, সেক্ষেত্রে কি ভুল হবে? ভুল হবে না। বিষয়টা হচ্ছে কতটা সুন্দর করা যায়। আইএলটিএস আমাদের কাজ কি, এটা খুব ভালো একটা বিষয় যে আইএলটিএস পরীক্ষায় আসলে আমাদের কাজ কি? আমাদের কাজ শুধু নিজের যে মনের মানে অভিব্যক্তি এটা এক্সপ্রেস করা না, স্পেশালি রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে, যেখানে আমাদের এই দুটোকে আমরা কি বলি প্রোডাক্টিভ স্কিলস, রাইট, অথবা সাবজেক্টিভ টেস্ট, এই দুটোর ক্ষেত্রে
আমার লেখাটা যাতে করে আমার এক্সামিনারকে ইমপ্রেস করে সেদিকটাও কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। ফাতিমা কি বলেন? মানে আপনার লেখার প্যাটার্নটা এমন হবে যাতে করে আপনার লেখাটা পড়ে যে আপনার এক্সামিনার সে আপনার লেখার প্রতি কি হয়, ইমপ্রেসড হয়। কারণ এখানে তো ধরেন এটা লিসনিং অথবা রিডিং না, লিসনিং রিডিং এ যেমন আপনার অ্যান্সারটা ফিক্সড, হলে আপনি মার্ক পাবেন, না হলে ভুল। কিন্তু স্পিকিং এবং কিসের ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে এখানে স্পেসিফিক কোন উত্তর আছে কিনা বলেন তো? স্পেসিফিক কোন উত্তর আছে? No, sir. We have to- তাহলে যে হ্যাঁ ঠিক আছে, সেখানে মার্কিং ক্রাইটেরিয়া আছে। এরপরেও দিন শেষে যারা আপনার স্ক্রিপ্ট চেক করবে এরা কিন্তু মানুষ, এরা কিন্তু মেশিন না, তাদের একটা হিউম্যান ফিলিং থাকে। এই জন্য আপনার চেষ্টা করতে হবে এমনটা যেটা যে এমন ভাবে লেখা যেটা পড়ে আমার এক্সামিনার কি হয়, লেখার প্রতি ইমপ্রেসড হয়। এই জন্য বলছি, আমি বলবো আপনি আলাদা প্যারাগ্রাফ করেন। এটা আমি কেন বলছি এমনও না, এটা আমি এক্সামিনারদের লেখাটা দেখে আপনাদের বলছি। ক্লিয়ার? Okay, sir. Clear. তাহলে আমাদের তাহলে আজকে কি দাঁড়ালো, যে কোনো অ্যাগ্রি ডিসএগ্রি এসে, ওপিনিয়ন টাইপের এসের ক্ষেত্রে আমাদের প্যারাগ্রাফিং স্ট্রাকচার কি হবে? একটা ইন্ট্রো লিখবো, বডিতে দুটো কি আমি নিজের পক্ষে ডিরেক্টলি দুটো পয়েন্ট লিখবো, আরেকটা প্যারাগ্রাফে সেখানে আমার বিপক্ষ দল যেটা, বিপক্ষ ভিউ যেটা, অপোনেন্ট ভিউ যেটা, সেটাকে আমি একটু কি ভুল প্রমাণ করা, সেটাকে একটা কাউন্টার যুক্তি দেয়া, রেফিউট করার আমি চেষ্টা করব, এরপর আমি কনক্লুশনে যাব। ক্লিয়ার কিনা সবাই? Yes, sir. Clear. আমি কখনোই বলছি না যে রেফিউটটা করতেই হবে। আপনি চাইলে শুধু এটা করতে পারেন, নিজের পক্ষে আপনি কি দুটো যুক্তি দিয়ে কনক্লুশনে গিয়ে আপনি 4টা প্যারাগ্রাফ করেও আপনি শেষ করতে পারেন। বোঝাতে কি পারলাম আমি? Yes, sir. এবার আসেন আপনাদেরকে আমি এভিডেন্স দেখাই যে এই ধরনের এসেগুলো আইএলস কিভাবে, বা আইএলস এর যারা এক্সামিনার তারা কেমন করে লিখেছে দেখাতে হবে কি? Sure, sir. দেখাতে হবে না? ওরে Yes, sir. বাবাস, ঠিক আছে। তা আপনাদের সবাইকে আমি দেখাই, কারণ দিন শেষে আমি তো বলি আইএলটিএস নিয়ে অনেক বেদাত চালু আছে, উল্টাপাল্টা কথাবার্তা চালু আছে, এটা যেন আমাদের মধ্যে না থাকে। এবার দেখেন তো স্ক্রিনে কি আপনারা কিছু দেখতে পাচ্ছেন? একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন? Yes, sir. Yes, sir, দেখতে পাচ্ছি। পজিটিভ অথবা নেগেটিভ নিয়ে, রাইট? কি বলেছে? কান্ট্রিজ আর বিকামিং মোর এন্ড মোর সিমিলার বিকজ পিপল আর এবল টু বাই দ্য সেম প্রোডাক্টস এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। দেশগুলো এখন দেখতে একরকম হয়ে যাচ্ছে কারণ একটা মানুষ একটা পণ্য যে কোনো দেশ থেকে সে কিনতে পারে, এই তো। And do you think this is a positive or negative development? মানে ওই অর আছে, মানে আপনি পজিটিভ বলে পজিটিভ, নেগেটিভ বলে নেগেটিভ, যে কোনো একটা দিকে চলে যেতে হবে, এই তো। তার মানে এটাকে ওপিনিয়ন টাইপের এসে। এবার আপনি আসেন যে এটা কে লিখেছে এটা বলেন তো, পড়াটা দেখে বলেন এটা কে লিখেছে? Examiner, sir. Examiner. এই যে দেখেন, রিটেন বাই এন্ড হোয়াট, এক্সামিনার। এটা আমি কেমব্রিজের বই থেকে আপনাদের জন্য লিখে দিয়েছি, রাইট? এক্সাম। এই দেখেন ওর প্যারা স্ট্রাকচার কি, এটা কি দেখছেন? ইন্ট্রো। এটা কি বলেন তো? Intro. ঠিক আছে কিনা? এরপরে সে এখানে কি করেছে? একটা বডি প্যারাগ্রাফ ফার্স্ট লিখেছে, সেকেন্ড লিখেছে, থার্ড লিখেছে। সে যেটা করেছে সে নিজের পক্ষে যুক্তিগুলো দিয়েছে, রাইট? সেখানে কি বলেছে? এগ্রিকালচার হুইচ অ্যাভেলেবল টু পারসন অলমোস্ট আই স্ট্রংলি বিলিভ দিস মডার্ন ডেভেলপমেন্ট ইজ লার্জলি ডেট্রিমেন্টাল। মানে আলটিমেটলি সে তাহলে বলছে এই যে মডার্ন ট্রেন্ড, যে একই পণ্য বিভিন্ন দেশে পাওয়া যাচ্ছে, এটাকে সে ডেট্রিমেন্টাল বলেছে, মানে এটা ক্ষতিকর বলেছে। তার মানে সেটার সাথে একমত হয়নি, কি হয়েছে? দ্বিমত। ঠিক আছে কিনা? এবার দেখেন সে এটাকে 3টা বডি প্যারাগ্রাফ করে তার দ্বিমতটাকে উপস্থাপন করেছে, এন্ড ফাইনালি গিয়ে সে কি করেছে? এখানে কনক্লুশনটা করেছে। দেখতে কি পাচ্ছেন সবাই? Yes, sir. আচ্ছা, তো তার প্যাটার্নটা হচ্ছে সে একদিকে ছিল। সে প্রথমে এখানে একটা বডি প্যারাগ্রাফ, এখান থেকে আমরা প্রথম প্রশ্ন উত্তরটা পেলাম যে আমার বডিতে শুধু একটা প্যারাগ্রাফ না, অবশ্যই একাধিক প্যারাগ্রাফ থাকা উচিত। এটা তো আমরা সবাই পেলাম কিনা? Yes, sir. Clear. রাইট? আপনারা কি Yes, বুঝতে sir. পারছেন আমাকে? Yes, sir. Yes, sir. Right. আর এখানে এটা প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এবার এখানে সে তৃতীয় পয়েন্ট করেছে। ফাইন, এটা একটা এসে। আরেকটা এসে আপনি দেখেন একইভাবে, আরেকটা এসে যদি আমরা দেখি, একটু আমাকে যদি সময় দেন, দেখেন এই যে একটা এসে, আমি একটু বড় করি স্ক্রিনটা, দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এই যে একটা এসে দেখছেন, ডু ইউ এগ্রি অর হোয়াট ডিসএগ্রি। তাহলে এটা কোন ধরনের এসে? আমাদের ওই যে ওপিনিয়ন টাইপের এসে, দেখতে কি পাচ্ছেন? Yes, sir. কি বলছে? ইউজিং আ কম্পিউটার এভরি ডে can have more negative than positive effects on
অন ইয়াং চিলড্রেন, মানে কম্পিউটার ডেইলি ব্যবহার করা, এভরিডে ব্যবহার করা, এর নেগেটিভ দিকটা হচ্ছে বরং পজিটিভের থেকে বেশি, এই তো? আপনি একমত না দ্বিমত? এবারে সেটা কে লিখেছে একইভাবে দেখেন তো, কে লিখেছে এটা? বলেন না কে লিখেছে এটা? এক্সামিনার। এই যে দেখেন বাই অ্যান এক্সামিনার, দেখতে পাচ্ছেন কথাটা? এখানে সে কি করছে দেখেন, প্রথমে সে এখানে কি বলেছে, এটাকে ইন্ট্রোডাকশনে গেছে, এখানে সে হাওয়ার দিয়ে প্রথম পয়েন্টটা লিখছে, দ্বিতীয় পয়েন্টটা এখানে, এবার সে এবারকে in spite of these the obvious benefits গুলা বলে সে আলটিমেটলি এই জায়গাটাতে আপনারা যদি একটু পড়ে দেখেন সেখানে রেফিউট করার চেষ্টা করেছে। আপনারা যারা আমার সাথে প্যানেলে আছেন আপনাদেরকে আমি এই পিডিএফটা দিয়ে দিব, তাহলে আপনি পড়লে দেখবেন এই জায়গাটা সে এটা কি প্রথমে সে কি করেছে, এখানে এগ্রি করে আসলে নেগেটিভ দিক বেশি, এটাকে সে এক দুটো প্যারাগ্রাফে বলে পরে এই জায়গাটি এসে সে কি করেছে, সেটাকে রেফিউট করেছে। বোঝাতে কি পারছি? Yes, sir. তাহলে এখান থেকে আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো, তাহলে আপনি একটা এই যে স্ক্রিনে যেটা দেখালাম একটু আগে, যে কোনো আমাদের ওপিনিয়ন টাইপের এসে হোক, আমাদের প্যারাগ্রাফিং স্ট্রাকচার কি হবে, একটা আমরা ইন্ট্রো লিখবো, এরপরে বডিতে এসে 2 অথবা 3 প্যারাগ্রাফে যাব, দুটো প্যারাগ্রাফ নিজের পক্ষে বলে, নিজের যে সাইড সে পক্ষে বলে, আরেকটা জায়গায় আমরা কি করব, আমার অপোনেন্ট ভিউকে একটু কি করব, ওদেরকে ওদের যুক্তিগুলোকে খণ্ডন করার চেষ্টা করব, যেটা আমার রেফিউট প্যারাগ্রাফ হবে, এই তো? Yes, sir. ওকে, বলেন প্যারাগ্রাফিং নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার কাছে? No, sir. No, sir. Clear.